ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব, সবকিছুর চালিকাই রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকহর নিবেদন করছে জিপিএচ ইস্পাত। আর আপনাদের সাথে আছে আমি নাজরিন মুন্নি। 13 বছর পর ফিরছে তত্ত্বাবধায়ক ব্যবস্থা। আজ ঐতিহাসিক এক রায়ে আওয়ামী সরকারের আমলে বাতিল হওয়া তত্ত্বাবধায়ক সরকার আবারও বহাল হলো, ফিরল গণভোটও। তবে 1991 সালে শেষ গণভোট হওয়া এই দেশে গণভোট কেন প্রয়োজন তা এখন স্পষ্ট নয়। যেমন স্পষ্ট নয় কবে থেকে চালু হবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই নির্বাচন কি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে নাকি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে? যদিও এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের নাম বদল করে তত্ত্বাবধায়ক সরকার করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন হবে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। একই সাথে জানিয়েছেন এটার সাথে সাংবিধানিক সাংঘর্ষিক কোনো জায়গা নেই। এদিকে 2011 সালে সংবিধানের যে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করা হয়েছিল, আজ তার কিছু অংশ বাতিল করেছে হাইকোর্ট। এর মাধ্যমে গণভোট এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরায় ফিরে আসায় বিএনপি নেতারা বলছেন এই রায়ে রাজনৈতিক বিতর্কের অবসান ঘটল। আসলেও কি তাই? সংবিধান মেনেই কি তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদকাল আর কার্যক্রম নির্ধারিত হবে? প্রধান উপদেষ্টা নির্বাচনের সম্ভাব্য সময়সীমা এবং পঞ্চদশ সংশোধনীর কিছু ধারা বাতিল নিয়ে অন্যান্য দলগুলোর ভাবনাই বাকি। এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আছেন জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য এবং অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, এবং আছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। এবং দর্শক, আমরা আশা করি আপনারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, স্বাগত জানাই। আমরা শহীদ উদ্দিন মাহমুদ স্বপনের কাছে শুরুতে যাই, তিনি সাধারণ সম্পাদক জেএসডি। অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। রায় নিয়ে প্রথমে কথা বলি, কেমন প্রতিক্রিয়া, কি মনে হলো এই রায়, আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরার রায়ে? ধন্যবাদ আপনাকে দুদু ভাই এবং শামীম ভাই, আপনাদেরকে ধন্যবাদ। আমরা পুরো জাতি ঐক্যবদ্ধ হয়ে তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন করেছিলাম এবং পুরো জাতির পুরো মানুষগুলো এই প্রশ্নে একতাবদ্ধ হয়েছিল যে রাজনৈতিক দলগুলো নিজেরাই ইচ্ছা প্রকাশ করেছিল যে রাজনৈতিক দলের ক্ষমতার থাকবার মধ্য দিয়ে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তার ভিত্তিতেই এই সংশোধনী আনা হয়েছিল এবং তত্ত্বাবধায়ক সরকারটা বহাল করা হয়েছিল। এটিকে যখন বাতিল করা হয় পঞ্চদশ সংশোধনের মধ্য দিয়ে, এর মধ্য দিয়ে আওয়ামী যে ফ্যাসিবাদের আজকে আমরা এত বছর পার করলাম সেটির ভিত্তিটাকে মজবুত করা হয়েছে এবং এটির মধ্য দিয়ে বাংলাদেশের ফ্যাসিবাদের যে রূপ আমরা দেখলাম, দুঃশাসনের যে রূপ দেখলাম, সেটি ভোট ছাড়া নির্বাচন করবার, জনগণের উপর দখলদারিত্ব করবার, ক্ষমতার ব্যবহারের যে নগ্ন নমুনা এবং পুলিশ থেকে শুরু করে সমস্ত বাহিনীগুলোকে ব্যবহার করা, রাজনৈতিক ক্ষমতা, দল, সরকার এবং প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী সব কিছুকে এক বিন্দুতে অবস্থান করার মধ্য দিয়ে ফ্যাসিবাদের চূড়ান্ত রূপ ফ্যাসিস্ট শেখ হাসিনা তৈরি করেছিলেন। আজকে এটি বাতিল হওয়ার মধ্য দিয়ে যে জন আকাঙ্ক্ষার যে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা এটি ফিরে এসছে, এটি অভিনন্দন জানাই। আমরা মনে করছি যে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থায় নির্বাচন কমিশনের সক্ষমতার প্রশ্নে যেসব আরও বেশি সক্ষম করে তৈরি করবার যে বিষয়গুলো আছে, সেই প্রশ্নে যে সংস্কার কমিশনটা হয়েছে, সেই কমিশন সেটা সুপারিশ করবে এবং একই সাথে আমাদের প্রাতিষ্ঠানিকতা যেহেতু তৈরি হয়নি, ভারতের আমরা নির্বাচনের চিত্র দেখি, যদি নির্বাচন কমিশন যথেষ্ট শক্তিশালী এবং তারা একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠান করবার ক্ষেত্রে তেমন কোনো বিতর্ক তৈরি হয় না, কিন্তু আমাদের এখানে রাষ্ট্র ক্ষমতায় কারা থাকবেন তার উপরে নির্ভর করে আমার নির্বাচন কমিশন কী আচরণটা করবে, তার কতটা ক্ষমতা আছে সেটি বিষয় নয়। এবং একই সাথে নির্বাচন কমিশনের যে আওতাভুক্ত যাদেরকে নিয়ে উনি নির্বাচনটি করেন সেটি কিন্তু সব জনবল তার নয়, যার কারণে আপনারা দেখেছেন যে বিভিন্ন সময় তারা নির্বাচন করতে গিয়ে অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেবার কথা বলেছেন, কিন্তু সেই ব্যবস্থাটা তারা নিতে পারেন নাই। তারা প্রশাসনকে বলেছেন বা সংশ্লিষ্ট বিভাগকে বলেছেন যে তোমরা ব্যবস্থা নাও। সুতরাং এর মধ্য দিয়ে নির্বাচন কমিশনের যথেষ্ট ক্ষমতা আছে বলে আমরা মনে করি না। চূড়ান্তভাবে এটি বলা যায় যে বাংলাদেশের
একটি অন্তর্ভুক্তমূলক অংশগ্রহণমূলক নির্বাচন করতে হলে রাষ্ট্রর ক্ষমতার কেন্দ্রবিন্দুতে রাজনৈতিক দলের থাকবার মধ্য দিয়ে সুষ্ঠু নির্বাচন আপাতত সম্ভব নয়। সেটি আমরা গণতন্ত্রের পথে বারবার আমরা চলতে গিয়ে হোঁচট খেয়েছি। আমরা বারবার 96-তে তত্ত্বাবধায়ক সরকারের প্রতিষ্ঠা করবার পরে এই পরের সময়গুলো আমরা দেখছি যে আমরা গণতন্ত্রের উল্টো পথে হেঁটেছি। সুতরাং এই যাত্রায় আমরা যদি দীর্ঘ সময় ধরে যদি আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে পারি, ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াটা নিরাপদ করতে পারি এবং রাজনীতিতে বিরোধী দলের অবস্থা যদি নিশ্চিত করতে পারি যে উনি বিরোধী দলে থাকতে পারবেন, উনি দেশের শত্রু নয়, এবং ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াটা নিরাপদ যদি করতে পারি, তাহলে নির্বাচন কমিশন নিজের প্রাতিষ্ঠানিক শক্তি হিসাবে শক্তিশালী হবে, দাঁড়াবে এবং ভবিষ্যতে হয়তো নির্বাচন কমিশন নিজেই নির্বাচনী আয়োজনটা করতে পারবে। সেটা কি এইবার হবে মনে করছেন নাকি এইবার তো স্বাভাবিক আছে, সাংবিধানিকভাবে এই মুহূর্তে যে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি আসলে আমার যেটুকু মনে হয় সেটি তো এই মুহূর্তের অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে সেটা থাকছে না, সেটা হয়তো আগামী নির্বাচনের নিয়ে কাজ করবে। আগামী নির্বাচন মানে এই সামনে যে জাতীয় নির্বাচন হবে তার পরবর্তীতে নির্বাচনী হতে পারে, সেটি আপনার মনে করছেন। অনেক ধন্যবাদ। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি আমাদের কাছে আছেন সাথে, এবং আমরা তার কাছ থেকে নিশ্চয়ই আইনি ব্যাখ্যাও অনেক কিছু শুনতে পাবো। অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। কবে নাগাদ এটা শুরু হবে, এটা আলোচনাটা জমে ওঠার আগেই আজকে অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন যে এই অন্তর্বর্তী সরকারই তত্ত্বাবধায়ক সরকার হবেন, এবং যখন তত্ত্বাবধায়ক সরকার হবে অন্তর্বর্তী সরকারে যারা আছেন তারা তখন তত্ত্বাবধায়ক সরকার হিসেবে পালন করবে। এবং কোর্ট বাই কোর্ট আমি এই কথাটা বলছি যে উনি যা বলেছেন সেটি আসলেও সম্ভব কিনা, প্রথমে এই উত্তরটা জানি। জুডিশিয়ারির একটি বিষয়, এই বিষয়ে আসলে কথা বলতে গেলে আমাদের খুব সাবধানে বলতে হবে। আমি নিজেও মামলাটা ইনভলভ ছিলাম না, সেই কারণে পুরো পিকচারটা আমার কাছে নাই। দুটি কোশ্চেন আমার মনে আসছে। একটি হচ্ছে জাতীয় পার্টি কনসিস্টেন্টলি বলে আসছে কেয়ারটেকার গভর্নমেন্ট বাতিল করা আমরা কখনোই সমর্থন করি না, তখনও করিনি, এখনও করিনি। আমি নিজে অসংখ্যবার আগেও বলেছি, কারণ এটার মাধ্যমে সব সমস্যা শুরু হলো। 14 সালে যে একতরফা ভর্তি হয়েছে, এটা কেয়ারটেকার ব্যবস্থা থাকলে হয়তো বা হতো না। নাও সেটা দিয়েছিলেন জাস্টিস ABM খায়রুল হক সাহেব। উনি দিয়েছিলেন একটা রেশিওতে, সেটা হচ্ছে জুডিশিয়ারি এর মাধ্যমে পলিটিক্সে ঢুকে যাচ্ছে, অর্থাৎ কে কেয়ারটেকার গভর্নমেন্টের হেড হবে এটাকে মাথায় রেখে জাজ নিয়োগ দেওয়া হচ্ছে, এটাকে মাথায় রেখে অ্যাপিলেট ডিভিশন এলিভেট করা হচ্ছে, এটাকে মাথায় রেখে চিফ জাস্টিস করা হচ্ছে। এটা একদম হয়েছে, নগ্নভাবে হয়েছে। 2005 থেকে 2010-11 পর্যন্ত আমরা নিজের চোখে দেখেছি, বা 2000 সাল থেকে দেখেছি আমরা, টু বি অনেস্ট। লতিফুর রহমান সাহেবকে তো আওয়ামী লীগ প্রিফার করে নিয়ে আসছিল, যদি উনি নিউট্রাল ছিলেন। নাও সেই ক্ষেত্রে ওই রেশিওটা উনি দিয়েছিলেন। এখন আজকে যে রায়টা হলো, যেটাকে আমরা ওয়েলকাম করি, অবশ্যই আমরা চেয়েছি এটা। 15 অ্যামেন্ডমেন্ট থেকেই সমস্যা শুরু হয়েছে, তবে এই রায়টা থেকেও কিছু সমস্যার উদ্রেক হতে পারে। প্রথম হচ্ছে বিচারপতি খায়রুল হক সাহেবের ওই জাজমেন্টটা, যেখানে সকল অ্যামিকাস কিউরি বলেছিল কেয়ারটেকার গভর্নমেন্ট থাকা উচিত, সেই রায়টার বিরুদ্ধে একটা রিভিউ পেন্ডিং আছে, এবং ওই রায়টাকে আমরা বলতে পারি ইট কুড বি টার্মড অ্যাজ এ ল ডিক্লেয়ার্ড বাই অ্যাপিলেট ডিভিশন, যেহেতু উনি একটা ল ঘোষণা করেছিলেন ওই সবাই ওখানে। তাহলে যেটা ল ডিক্লেয়ার্ড অ্যাপিলেট ডিভিশন করবে, এটা অ্যাজ পার আর্টিকেল 111 বাইন্ডিং আপন দ্য হাইকোর্ট ডিভিশন, স্পষ্ট বলা আছে। এখন এই জাজমেন্টে এটা কীভাবে রিকনসাইল হবে, প্লাস সেম ম্যাটারে, তাত্ত্বিক বিষয়টা নিয়ে কিন্তু একটা রিভিউ পিটিশন পেন্ডিং অ্যাপিলেট ডিভিশনে। যদিও ওই রিভিউতে 15 অ্যামেন্ডমেন্ট পার সে ইজ নট এ ম্যাটার। 15 অ্যামেন্ডমেন্ট কিন্তু ওই রায় হওয়ার আগেই করে ফেলেছিল, রায়টা ঘোষণা হওয়ার পরে আর পূর্ণাঙ্গ রায় লেখার মাঝামাঝি করেছিল। সেখানেও যে কমিটি ছিল, কমিটি কিন্তু বলেছিল কেয়ারটেকার গভর্নমেন্ট থাকতে হবে। তো ওই ডিফেক্টগুলোর কারণে যদি 15 অ্যামেন্ডমেন্ট বাতিল দেওয়া হয়, তাহলে তো পুরোটাই বাতিল দেওয়া উচিত। আর যদি ফিলোসফিক্যালি আপনি কেয়ারটেকার গভর্নমেন্ট মনে করেন থাকা উচিত, তাহলে ওই রিভিউটার কী হবে, এখানে একটা আমার কাছে মনে হয় ছোট্ট ইনকনসিস্টেন্সি আসতে পারে। আমি এই জন্য বিষয়ে রেজ করলাম। সবচেয়ে বড় প্রবলেম যেটা হবে, যখন এরশাদ স্যারের সময় পার্মানেন্ট বেঞ্চ করা হলো, যেটা 8 অ্যামেন্ডমেন্টে আনোয়ার হোসেন মঞ্জু মামলায় বাতিল করে দিল সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশন, বাতিল করার সাথে সাথে কিন্তু প্রিন্ট হয়ে গেল, এবং ওই রায়টা সংবিধানে পার্ট হয়ে গেল। বাংলাদেশের সমস্ত সার্কিট কোর্ট বা ডিভিশনাল যে বেঞ্চগুলো ছিল, এগুলো অ্যাবলিশ হয়ে গেল ইনস্ট্যান্টলি। এখন যদি আপনি ধরে নেন এই আইনটা বা এই রায়টা বাস্তবায়ন হয়ে গেল, আর্টিকেল 58 ক্যাপিটাল A অ্যাজ ইট ওয়াজ বিফোর চলে আসলো, যেটা আমাদের লয়াররাও বলেছেন, তাহলে তো ওইটার ফর্মেশে অন্তর্বর্তী গভর্নমেন্ট হতে হবে। সেটার প্রধান হবে কিন্তু জাস্টিস শাহিন সাহেব, চিফ জাস্টিস শাহিন। ওনাকে না পেলে তার আগের 2 জন অ্যাপিলেট ডিভিশন জাজ, ওনাকে না পেলে সুধিজন, তাকে না পেলে রাষ্ট্রপতি, মানে আমাদের চুন্নু সাহেব নিজেই।
তো সেটা কিভাবে অ্যাজ ইট ইজ আসবে, সেটা লতে বলা হয় রেস্টিটিউশন ইন ইন্টিগ্রাম ইজ নট পসিবল। এটা তো হুবহু আসা এই মুহূর্তে সম্ভব সম্ভব না। না। আবার আপনি এই মুহূর্তে সম্ভব না হয়ে এই গভর্নমেন্টকে সেভ করবেন, তাহলে ওটা রায় লিখে দিতে হবে যে এই অন্তর্বর্তী সরকারের ক্ষেত্রে এটা প্রযোজ্য। তাহলে এটা আপনি আবার লিখবেন কোন আইনের বেসিসে, সেটা তো একটা হিয়ারিং হতে হবে। ইট উইল এক্সেলেট ফার্দার কনফিউশন। এবং সেক্ষেত্রে আরেকটা প্রবলেম তো রয়েই গেছে, আপনি সংসদ ভেঙে দিয়েছেন। সংসদ ভেঙে দেওয়ার পর সাংবিধানিকভাবে 90 দিন বাধ্যবাধকতা চলে আসছে। সো আমি লাস্ট একটা শেষ করে দিচ্ছি। এখানে যে ব্যাপারটি সবসময় আমরা বলবো, খায়রুল হক সাহেব এটা করেছেন, এখনও হয়তো বা হলো, এগুলো জুডিশিয়ারি বিষয়বস্তু না, এগুলো পলিটিক্যাল ইস্যুস। পলিটিক্যাল পার্টিরা বসে সমাধান করতে হবে। আমি তাহলে পলিটিক্যাল ইস্যুজ, আপনিও একটা রাজনৈতিক নেতা, আমি আইনজীবী হিসেবে শুনলাম, নিশ্চয়ই রাজনৈতিক নেতা হিসেবে আপনি পরবর্তীতে এই বিষয়ে আমাদের জানাবেন। কিন্তু তার আগে আমি শামসুজ্জামান দুদুর কাছ থেকে জানতে চাই, তিনি ভাইস চেয়ারম্যান বিএনপি। অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনারা চেয়েছেন, আপনারাই তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি চালু করেছিলেন এই দেশে, এবং আপনারা চেয়েছেন যে আবার সেটা ফিরে আসুক, সেটা এসছে। স্বাগত জানিয়েছে বিএনপি, জামাত এবং সবাই, আমার ধারণা বাংলাদেশে সবাই খুশি হয়েছে। কিন্তু এই অবস্থায় এখন আমাদের যে প্রেক্ষাপট চলছে এবং অ্যাটর্নি জেনারেল যা বললেন, সেটার সাথে রাজনীতিবিদদের কোনো সাংঘর্ষিক অবস্থা তৈরি হবে কিনা যে এই অন্তর্বর্তী সরকারই তত্ত্বাবধায়ক সরকার হবেন এবং নির্বাচন পরিচালনা করবেন? জি, আপনাকে ধন্যবাদ। আমাদের জনাব স্বপন এবং মিস্টার পাটোয়ারি, তাদেরকে শুভেচ্ছা। যারা দেখছে এই অনুষ্ঠান তাদেরকেও শুভেচ্ছা, অভিনন্দন। প্রথম কথার একটা পরিষ্কার করি, অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার যেটি ছিল, ওটা অনেক আন্দোলন সংগ্রামের ফসল। মানে একটা সময় জাতীয় পার্টি এটা সমর্থন করে নাই, তারা তত্ত্বাবধায়কের পক্ষে ছিল না। কিন্তু লাস্ট শেষের দিকে এসে আবার মানে 96-এ অথবা তারও পরে সম্ভবত তারা কিন্তু আবার চলে এসছে। হ্যাঁ, অর্থাৎ বাংলাদেশের এমন কোনো রাজনৈতিক দল নাই, অতীত বা বর্তমান, সবাই এই ব্যবস্থার প্রতি সম্মত ছিল। কিন্তু শুধুমাত্র রাজনৈতিক এবং ক্ষমতার প্রশ্নে এটাকে উদ্দেশ্যপূর্ণতভাবে আমরা সবাই জানি কোর্টকে ব্যবহার করে এটাকে বাতিল করা হয়েছিল, এবং সংকটটা সেই বাতিলের মধ্য দিয়েই তৈরি হয়েছিল। তো সেই সংকটটা আমার কাছে মনে হয় যদি কেয়ারটেকার থাকতো, তবে গত যে দাবিদার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাকে এইভাবে পালানো লাগতো না। তার দলকে এরকম মহাবিপদের মধ্যে ফেলার কোনো প্রয়োজন ছিল না। এবং বাংলাদেশে এত লুটপাট, সীমাহীন লুটপাট, গুম খুন, রাহাজানি, এটা হতো বলে আমার কাছে মনে হয় না। হলেও তার মাত্রা থাকতো খুব সীমিত, কারণ পরবর্তী পার্লামেন্টে সমস্ত রাজনৈতিক দলকে আবার মুখোমুখি হতে হতো। তো সেই ব্যবস্থা ধ্বংস করা হয়েছিল কেয়ারটেকার বাদ দিয়ে। যেমন পাটোয়ারি একটা কথা বলল, এটা আমার কাছে সঠিক মনে হয়নি। সেটা হচ্ছে কেন বাতিল করা হয়েছে, অর্থাৎ চিফ জাস্টিস যারা অবসরপ্রাপ্ত, বাইফেরাট ডিভিশনে যারা অবসরপ্রাপ্ত, অর্থাৎ বিচার বিভাগকে এর ভিতরে ইনভলভ করার যে একটা প্রসঙ্গ, সেই লক্ষ্যতে মনে হয়েছে এটা ভালো সিস্টেম না। অর্থাৎ রাজনীতির ভিতরে বিচার বিভাগকে ঢুকিয়ে ফেলা হচ্ছে, এটা একটা কনসেপ্ট, অনেকেই এটা মনে করে, কিন্তু আমার কাছে এটা মনে হয় না, এটা ঠুনকো যুক্তি মনে হয়। এই কারণে মিস্টার হোসেন মোহাম্মদ এরশাদের নিয়োগপ্রাপ্ত চিফ জাস্টিস ছিলেন শাহাবুদ্দিন সাহেব। তা আমার কাছে মনে হয় ওই সময় সমস্ত রাজনৈতিক দল তাকে পছন্দ করেছিলেন। না না, আমি বলি, নিয়োগদাতাকে শুধু অপসারণই করেনি, গণঅভ্যুত্থানে তাকে সরিয়ে দিয়েছিল, পতন ঘটেছিল। কিন্তু তার নিয়োগপ্রাপ্ত চিফ জাস্টিস শাহাবুদ্দিন সাহেব শুধু থাকেননি, সকল রাজনৈতিক দলের সমর্থন নিয়ে তার শর্তে তাকে কিন্তু নিয়োগ করা। অর্থাৎ শর্তটা, আমি যেতে রাজি আছি, ইলেকশন করে আবার আমি আমার জায়গায় ফিরে আসি। তাহলে একজন বিচারপতির প্রতি কতটা সম্মানবোধ, আস্থা, বিশ্বাস থাকার পরে তাকে এখানে নিয়ে আসেন। সে তো সাবেক পতিত সামরিক সরকারের নিয়োগকৃত। এই যে লতিফুর রহমান সাহেবের কথা উনি উল্লেখ করছেন, আওয়ামী লীগ নিয়োগ করছিল, এবং তিনি সত্যিকারের একটা ভালো নির্বাচন করেছিলেন। যদিও নির্বাচনে পরাজয়ের কারণে তাকে বিশ্বাসঘাতক আর কি সব বলা হয়েছিল। এই একই কথা কিন্তু জাস্টিস শাহাবুদ্দিন সাহেবের উদ্দেশ্যেও হাসিনা এবং তার দল এটা বলেছিল, আমার যতদূর স্মরণ আছে। এবং পরবর্তীতে কিন্তু আবার এই জাস্টিসকে নিয়ে গিয়ে, শাহাবুদ্দিন সাহেবকে নিয়ে গিয়ে, বা এক ধরনের ধর্ণা করে তার বাড়িতে শেখ হাসিনাই আবার তাকে
রাষ্ট্রপতি করেছিলেন। তো আমি কেন এই কথাটা বলছি, রাজনীতিবিদ যারা গণতন্ত্রের সঙ্গে সরে যায়, অর্থাৎ ক্ষমতাই যাদের লক্ষ্য, ফ্যাসিবাদী যাদের লক্ষ্য, তারা হচ্ছে এই ভালো লোকটাকেও খারাপ বলতে ছাড়ে না, যেটি ওই শাহাবুদ্দিন সাহেব অথবা লতিফুর রহমানকে আমরা এই মানে মুখোমুখি। আসলে তো আমরা তাদেরকে কেন আনছি হচ্ছে একটা ভালো কিছু করার জন্য, এবং এই ভালো কিছু তারা যে করতে পারে সেটা প্রমাণ করছে। কিন্তু সেই তখন যে অবস্থাটা ছিল সেটা শুধু রাজনৈতিক সিদ্ধান্ত ছিল, কিন্তু যখন একটা সাংবিধানিকভাবে সেটি আইনের ধারা হয়ে যায়, সংবিধানের অংশ হয়ে যায়, তখন শুধু রাজনৈতিক সিদ্ধান্তে কি সেটা পরিবর্তন, পরিমার্জন বা সংশোধন করা যায় কি? আমি ওই জায়গায় আসতে চাইছিলাম। জি জি। তো সেটি হচ্ছে এখন যে ঘটনা হয়েছে, এটা নতুন পরিস্থিতি উদ্ভব ঘটেনি, সাংবিধানিক ধারাবাহিকতা। এখন অ্যাপিলেট ডিভিশন যেটা রায় দিয়েছেন সেটি আমি মানব কি মানব না, এটা কিন্তু ব্যাখ্যার কোনো ব্যাপার না। রাজনীতিবিদ, আইনবিদ যারা আছেন, তারা বিশেষজ্ঞ পর্যায়ে যারা আছে, সংবিধান বিশেষজ্ঞ, তারা এটা খুব সহজেই আলোচনা করে চট করে মন্তব্য করার দরকার নাই। আমি এই সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল, এই সরকার না থাকলে আমি থাকতে পারবো না। এই বিবেচনা নিয়ে যদি কেউ কথা বলে অ্যাটর্নি জেনারেল, এটা ব্যাখ্যাটা ভুল, তাহলে কি দাঁড়াবে? ওই সব বিষয়গুলো, যেমন এই সরকার নিয়োগপ্রাপ্ত কেয়ারটেকার, সব দলের আলোচনার ভিতর থেকে কেয়ারটেকার হয়েছিল। এই সরকার হয়েছে কিনা, সংবিধানে ক্লাস করে কিনা, আমি চট করে এত দ্রুত মন্তব্য করব কেন? আমি সবেমাত্র রায়টা আসলো, দেখি, বুঝি, জানি। আমি তো এই সরকারের অসাধুতা বা তাকে আমি সন্দেহ করছি না। সকল রাজনীতি দল এই সরকারকে সাপোর্ট করছে, কিন্তু 4 মাসেও যে একটা দিনের কথা উল্লেখ করতে পারে না, যে মাসের কথা উল্লেখ করতে পারে না, যে বছরের কথা উল্লেখ করতে পারে না, অ্যাবস্ট্রাক্ট কবিতার মতো দুর্বোধ্য কবিতা বলে, সেটা আমি কিভাবে নিব? এটা তো একটা প্রশ্ন থাকছে। যেমন মিস্টার জাস্টিস শাহাবুদ্দিন, লতিফুর রহমান বসছেন, তারিখ ঘোষণা করছেন, ইলেকশনের জন্য প্রস্তুতি নিয়েছেন। আমার মূল সমস্যা তো এখানে একটা ভালো নির্বাচন, মানুষের ক্ষমতায়ন, ভোট অধিকার ফিরিয়ে দেওয়া। বারবার এটাকে আড়াল করার জন্যে আমার কাছে মনে হয়েছে অন্যান্য অপ্রাসঙ্গিক বিষয়গুলো সামনে আসছে খুব দ্রুত। আমি ওটা করব, তার সঙ্গে লাগোয়া যে ঘটনাগুলো সেগুলো করব, কিন্তু সেটার দিকে আমি যাচ্ছি না। কেউ কেউ বলেছে যারা এখন নির্বাচনে, এই সরকারের সমর্থক বললে ভুল হবে, এই সরকার তাদেরকেও সমর্থন করে, তারা বলছে যে নির্বাচন যারা কথা বলে তারা হলো গণশত্রু। গত পরশু এটা আমি পত্রিকায় দেখার পর আমার কাছে মনে হয়েছে শেখ হাসিনার সঙ্গে তাদের পার্থক্যটা কি। সেও তো ইলেকশনটাকে নিজের মতো করে নিছিল, ইলেকশন মানেই হচ্ছে শেখ হাসিনা, আর এখনও মনে করছে যে নির্বাচন মানেই তারা, আর কেউ না। এটা কি ধরনের ঘটনা? এই প্রশ্ন তো রাখাই যায়, কিন্তু তার বাইরে যেটি এখন তৈরি হয়েছে সেটি এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হওয়ার সাথে সাথে গণভোটটাকেও আবার পুনর্বহাল করা হয়েছে, যেটি আগে আমাদের সংবিধানে ছিল, কিন্তু 91 সাল থেকে সেটিও বাতিল করা হয়েছিল পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। এবং 91 সালের শেষ সেই গণভোট নেওয়া হয়েছিল যে আমরা আসলে সংসদীয় সরকার ব্যবস্থায় থাকবো কি থাকবো না। তাহলে এত বছর পর সেটিও বা কেন ফিরল, এবং সেটি নিয়ে আসলে সামনে কোনো পরিকল্পনা আছে কিনা, রাজনীতিবিদরা সেই পরিকল্পনার অংশ হতে চান কিনা, এবং তার বাইরে নির্বাচন নিয়ে অনেকগুলি যদি সামনে রেখে প্রধান উপদেষ্টা কথা বলেছেন, সেই যদির সাথেও তারা একমত কিনা। বিরতির পর ফিরছি। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। আমরা কথা বলছিলাম যেহেতু 13 বছর পর তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি আবারও পুনর্বহাল রায় হয়েছে, কিন্তু কবে নাগাদ সেটি কার্যকর হবে এখনো পর্যন্ত সেটি সবার কাছে অস্পষ্ট। কিন্তু রাজনৈতিক দলগুলো আসলে এটা নিয়ে কিভাবে বলা হচ্ছিল এইবার আসলে সম্ভব না, পরবর্তী সময় থেকে হয়তো সম্ভব, কিন্তু এখনো পর্যন্ত যাচাই বাছাই করতে চাই বিএনপি, দেখতে চাই যে কোন জায়গায় যায়। আমি শহীদুদ্দিন মাহমুদ স্বপনের কাছে আসি গণভোটের বিষয়টি নিয়ে। এই দেশে গণভোট 3 বার হয়েছে, আমার ছোট জানায় আমার যতটুকু মনে পড়ে 91 পর আর গণভোটের প্রয়োজন হয়নি বা করেনি কেউ। আপনার কি মনে হয় যে বর্তমান প্রেক্ষাপটে এই দেশে গণভোটের প্রয়োজন হতে পারে কোনো না কোনো কারণে?
ধন্যবাদ আপনাকে। আমরা 24শে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বিষয়টি আমাদের সামনে সবচেয়ে বেশি ফোকাল হয়েছে সেটি হচ্ছে যে একটা বৈষম্যমুক্ত রাষ্ট্র তৈরি করতে হবে, এবং সেজন্য নতুন বাংলাদেশের কথা বলছি আমরা, এবং সাংবিধানিক ক্ষমতা কাঠামোর পরিবর্তনের কথা বলছি আমরা। কেউ বলছি নতুন করে সংবিধান লিখতে হবে, কেউ রিরাইটের কথা বলছি, কেউ আমূল সংস্কারের কথা বলছি। চূড়ান্ত অর্থে আপনার যে সমস্ত বিষয়ে আমরা মিনিমাম কমন জায়গায় ঐক্যমত্য রাজনৈতিক দলগুলো হবে, আমরা আশা করছি অন্তর্বর্তীকালীন সরকারের সেই রিপেয়ার সংশোধনগুলো করবে, পরবর্তী নির্বাচিত সরকারের জন্য একটা রাজনৈতিক কমিটমেন্টের জায়গা তৈরি করবে। এই বিষয়ে জনগণের আকাঙ্ক্ষা আছে সংবিধান সংস্কারের। এখন শামীম ভাইরা ভালো বুঝতে পারবেন, একটি সংবিধানের যদি মৌলিক জায়গায় সংস্কার করতে চান, তাহলে সেটি যেই সংবিধানের অধীনে আপনি নির্বাচন করছেন সেই সংসদ সদস্যরা সেই সংবিধান সংশোধন করতে পারে কিনা, এটা একটা মৌলিক প্রশ্ন। আপনি সংশোধন করতে পারেন, সংস্কার করতে পারেন কিনা, মৌলিক জায়গায় হাত দিতে পারেন কিনা। যদি তা নিতে পারেন, তাহলে আপনাকে সেই বিষয়গুলা যেগুলো আপনি বের করে নিয়ে আসতে চান, নতুন জায়গা তৈরি করতে চান, সেই জায়গার জন্য গণভোট ভীষণভাবে প্রয়োজন, এটা থাকতেই হবে। এবং এই মুহূর্তেও আজকে যদি অন্তর্বর্তীকালীন সরকার আমরা যদি একমত হই যে আমরা মৌলিক এই সংস্কারগুলো করতে চাই, আমাদের যে ক্ষমতা কাঠামো বঙ্গবন্ধুকে সামনে রেখে যে প্রধানমন্ত্রীর হাতে যে ক্ষমতা কাঠামো দেওয়া হয়েছে, আজ পর্যন্ত প্রধান উপদেষ্টার হাতে একই ক্ষমতা কাঠামো আছে, এটিকে আমরা এখান থেকে বের করে নিয়ে আসবো। এটা একটা মৌলিক প্রশ্ন। আমরা যদি মনে করি এককেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থা বিরাজমান, এটার থেকে আমরা বিকেন্দ্রীকরণ করবো, এটা একটা মৌলিক প্রশ্ন। আমাদের যদি আজকে হাইকোর্ট এখানে থাকতে ঢাকা শহরেই থাকবে এবং টেকনাফের মানুষগুলো শামীম ভাইদের কাছে আসবে এখানে, আর ওনারা যদি চান যে এটা বিকেন্দ্রীকৃত হোক, তাহলে আপনার এই মৌলিক প্রশ্ন জড়িত। এরকম হাজারটা প্রশ্ন আছে রাষ্ট্র কাঠামোর আপনার নতুনভাবে ভাববার, নতুনভাবে দেখবার। যদি গণতন্ত্রের পথে আমরা যাত্রা করতে যাই, আমরা যেই ব্যবস্থাপনার মধ্যে ছিলাম সেটি অগণতান্ত্রিক ছিল। আমাদের ক্ষমতা কাঠামো, সাংবিধানিক কাঠামো, এটিকেও আমরা উপনিবেশিক একটি সাংবিধানিক ক্ষমতা কাঠামো বলছি, এবং এটির মধ্য দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করবার কোনো সুযোগ নেই। তাহলে আমাদের অনেকগুলো সংস্কার দরকার। এই সংস্কার যদি অন্তর্বর্তীকালীন সরকারের হাত দিয়ে যদি আমরা করতে যাই, তাহলে একটা সুযোগ আছে। আপনি সেই গণভোটে যেতে পারেন, অথবা সংবিধান সভার নির্বাচনে যেতে পারেন, অনেকগুলো সুযোগ আছে। যদিও দুবারে এটা একমত হবেন না, কিন্তু আমাকে যদি এই প্রশ্ন করেন, আমি একমত হতে রাজি আছি। কারণ যেই কাজগুলো রাজনৈতিক দলগুলো অতীতে এই জায়গাগুলোয় বিশ্বস্ততার জায়গা তৈরি করতে পারে নাই, যেসব বিষয় ঐক্যমত্য তৈরি হয়েছিল, এই তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্ন ঐক্যমত্য তৈরি হয়ে আমরা তার বিরোধিতা করেছি, আমরা 3 জোটের রূপরেখা নিয়ে আমরা তার বিরুদ্ধে অবস্থা নিয়েছি। আমাদের অনাস্থার জায়গা আছে, কিন্তু রাজনৈতিক কর্মী হিসাবে রাজনৈতিক দলগুলোর উপর আস্থাহীনতায় ভুগছে এটা বলতে চাই না। তারপরও জনগণের যে নতুন করে যে আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছে, আজকে নতুন বাংলাদেশ তৈরি করবার জন্য সেই বাংলাদেশের নতুন বাংলাদেশের উপাদানগুলো কী হবে, কোন পদ্ধতি হবে, এটা মুখে স্লোগানের বিষয় তো না। এর কাঠামো কী হবে, এর কোথায় কোথায় রিপেয়ার করতে হবে, সেই জায়গাগুলোকে চিহ্নিত করে সেই প্রশ্নে আপনার একটি নতুন দৃষ্টিভঙ্গি যদি আপনি তৈরি করতে চান, নতুন ব্যবস্থাপত্র তৈরি করতে চান, তাহলে আপনাকে গণভোটের প্রশ্নটা এখানে বিরাজমান। একটা কথা শেষ করি, এই যে অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে শামীম ভাই দুদুভাই যে কথা বললেন, এখানে ত্রুটি বিচ্ছুতির কথা আওয়ামী ফ্যাসিবাদ কিন্তু প্রতি বছরে বলছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যর্থ হয়েছে। আমরা বারবার তখন বলবার চেষ্টা করেছি তত্ত্বাবধায়ক সরকার ব্যর্থ হওয়া মানে তত্ত্বাবধায়ক সরকারের ত্রুটি যেগুলো ছিল সেগুলো রিপেয়ার করার প্রশ্ন আছে, কিন্তু সেটিকে বাতিল করে দিয়ে এক দলীয় শাসন কায়েম করবার বিষয় ছিল না। সেটি কিন্তু তারা এই বয়ানটা তৈরি করেছিল, এবং একটা উল্টো বয়ান। সেই জায়গায় এখনও বলি যে আমাদের কোথাও যদি ব্যবস্থার ত্রুটি থাকে, সেটিকে আমরা রিপেয়ার করবো ভবিষ্যতে আরও ভালো কিছু করবার জন্য, কিন্তু সেটা বাতিল করে দিয়ে নয়। নিশ্চয়ই। এবং যে প্রশ্নটি আসলে এখনকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে 1 বছর পর নির্বাচন হোক বা 2 বছর পর নির্বাচন হোক, আমি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারির কাছে জানতে চাই, এখন যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা যায়, আপনি অনেকগুলি এখানে কিন্তুর কথা বলেছেন এবং অনেকগুলি আইনের জটিলতার কথা বলেছেন, কিন্তু এখানে গণভোট আছে। যদিও প্রশ্নটা হাইপোথেটিক্যাল, তারপরও আমি করতে চাই, যদি এমন হয় যে আমরা এরকম একটা গণভোটের ব্যবস্থা করলাম, মানে সরকারের পক্ষ থেকে, যে গণভোটে যে এই সময়কার তত্ত্বাবধায়ক ব্যবস্থায় অন্তর্বর্তী সরকার হবে, হ্যাঁ না হ্যাঁ, সবাই হ্যাঁ দিল যে হ্যাঁ এই অন্তর্বর্তী সরকারকেই তারা তত্ত্বাবধায়ক সরকার হিসেবে চান, তখন আমাদের সংবিধানে যে ক্লজগুলি আছে, তত্ত্বাবধায়ক সরকার হবে, প্রধান উপদেষ্টা একজন হবেন, 10 জন থাকবে তার উপদেষ্টা পরিষদে, তারা 3 মাসের মধ্যে নির্বাচন করবেন, খুব জটিল পরিস্থিতি হলে তারা একটু সময় বাড়াতে পারেন, আরও 3 মাস বাড়াতে পারেন, এই যে ক্লজগুলি, শেষ বিচারপতি হবেন, তাহলে সেগুলো নিয়ে কি আরেকটা টানাপোড়েন তৈরি হয়ে যাবে কিনা? গণভোট হবে, গণভোটের মাধ্যমে একটা সংবিধান সংশোধন হবে কিনা সেটার একটা গণভোটের রায় আসবে।
তারপরে এটা তো পার্লামেন্টেই যেতে হবে, হ্যাঁ, সেটাই। আলটিমেটলি তো পার্লামেন্ট যেতে হচ্ছে। কাজে এই নির্বাচনে তো সেটা সম্ভব হচ্ছে না। কখনো যখন আমাদের আগের সংবিধানটা ছিল, 15 অ্যামেন্ডমেন্টের আগের সংবিধানে কিন্তু পার্লামেন্ট থাকবে না, এটা কিন্তু মাথায় রাখেনি। পার্লামেন্ট সব ধরনের অ্যামেন্ডমেন্ট করতে পারবে, এই কটা অ্যামেন্ডমেন্ট করতে পারবে না। এই কটা অ্যামেন্ডমেন্ট করতে গেলে আগে গণভোট নিয়ে আসতে হবে, গণভোটের পরে বিলটা পার্লামেন্টে আসবে। নাও গণভোটে যদি এখন আপনি যেটি বললেন বা এই ধরনের কোনো ইস্যু আসে, সেটা তো সংবিধানের সাথে সাংঘর্ষিক হতে পারে, সেটি এই রায়ের সাথে সাংঘর্ষিক হতে পারে। রায়টার যেটা যদু ভাই বললেন, পুরো রায়টা না পড়ে আসলে কথা বলা ঠিক না। ওই রায়ের মানে 15 অ্যামেন্ডমেন্টের কয়েকটা খারাপ জিনিসের মধ্যে একটা হচ্ছে সংবিধানকে আনঅ্যামেন্ডেবল করে ফেলছিল। সংবিধান অ্যামেন্ডমেন্ট করা যাবে না, নো পার্লামেন্ট ক্যান বাইন্ড ফিউচার পার্লামেন্ট। কিন্তু শেখ হাসিনা পার্লামেন্ট ভবিষ্যতের 100 বছরের পার্লামেন্টকে বেঁধে ফেলার চেষ্টা করেছিল, এবং অ্যামেন্ডমেন্ট করা যাবে না, সারা জীবন থাকবে। কেউ সংবিধানের বাইরে গেলে তার ফাঁসি হবে। এখন এই যে ফাঁসি হওয়ার কথা বলা আছে, এই রায় এখন লিখতে হবে, এই ফাঁসিটা কি পরবর্তী থেকে হবে নাকি আগে থেকে হবে? কারণ রায় তো হয় প্রসপেক্টিভ, নট রেট্রোস্পেক্টিভ। তো এগুলো জাজমেন্টকে রিফ্লেক্ট করতে হবে। দ্যাট ইজ ওয়াই পলিটিক্যাল ইস্যুতে জাজমেন্ট লেখা খুব কঠিন। এবং জুডিশিয়ারি, একজন বিখ্যাত ইন্ডিয়ান জাজ বলছে পলিটিক্যাল ইস্যুতে জুডিশিয়ারি ঢোকাই উচিত না, কারণ পলিটিক্যাল ইস্যু যখন জুডিশিয়ারি ঢুকবে, পলিটিক্যাল এক্সিকিউটিভরা জুডিশিয়ারি ডানা কেটে দেবে। নাও যেটি আমার কাছে দুটি জিনিস মনে হচ্ছে, ওই রায়ের ওই 15 অ্যামেন্ডমেন্টের একটা বড় প্রবলেম ছিল, 15 অ্যামেন্ডমেন্টে যে অ্যামেন্ডমেন্টগুলো আনা হয়েছে, সেই অ্যামেন্ডমেন্টগুলো সেই সময় সংবিধান অনুযায়ী গণভোট প্রয়োজন ছিল, সেই সময় সংবিধান অনুযায়ী গণভোট করা হয়নি। এইটা পুরো 15 অ্যামেন্ডমেন্টকে কিন্তু ডিসক্রেডিট করে দিতে পারে। আমি জানি না ওই গ্রাউন্ডে জাজমেন্টটা হবে কিনা, যদি হয় এটা একটা। দ্বিতীয় যেটি হচ্ছে, এই জাজমেন্টে যেহেতু উনি ইস্যুটাকে টাচ করেছেন, ওনাকে বলতে হবে কোনটা কোনটা পাস্ট অ্যান্ড ক্লোজড। যেমন উনি বলেছেন মেয়েদের নারী সিট 45 থেকে 50, এটা উনি টাচ করেন নাই। জাতির পিতার ইস্যু কিন্তু টাচ করেনি, আনটাচ, হুইচ ইজ গুড। আরেকটা হচ্ছে 7 মাস টাচ করেনি। আর হচ্ছে এই 3 মাস মেয়াদটা কি হবে, এইটা এখন ওনাকে অবজারভেশনেই বলতে হবে। এখন জুডিশিয়ারি বলে দিল 3 মাস, এক্সিকিউট করবে কে? যুদ্ধ অবস্থা চললে কীভাবে এক্সিকিউট হবে? আলটিমেটলি ব্যাপারটা তো পলিটিক্যাল ঐক্যমতের ভিত্তিতেই আসবে। ফিলোসফিটা এসব ক্ষেত্রে, ফিলোসফিটা জুডিশিয়ারি বলতে পারে। জুডিশিয়ারি বলে দিল 3 মাস, ভোটার তালিকা রেডি না। জুডিশিয়ারি বলে দিল 3 মাস, নির্বাচন কমিশন রেডি না। সো খুব দূর কিন্তু একটা জটিলতা চলে আসবে। সেজন্য আমি মনে করি মাননীয় প্রধান উপদেষ্টা সকল দলকে ডেকে খুব দ্রুত আলোচনা করে এটা একটা ঠিক করে ফেলতে হবে। আরেকটা কি আছে, আপনি এর আগে বলছিলেন যে 2 বছর ছিল 111, কারণ তখন পার্লামেন্ট ছিল না, আবার ইমার্জেন্সি দেওয়া ছিল। ইমার্জেন্সি দেওয়ার কারণে ওই প্রলংড হয়েছে পরবর্তী পার্লামেন্ট পর্যন্ত। তো এখন তো সেই জায়গাটাও সুযোগ নাই। নাও মেইন যেটা হচ্ছে বেসিক স্ট্রাকচারে আঘাত ঘটেছে, উনি রায়টা দিয়েছেন এবং স্বাগত জানাবো আমরা এই রায়টাকে। সকল পলিটিক্যাল পার্টি স্বাগত জানাবে। আমরা পুরো রায়টা দেখলে বুঝতে পারবো যেটা ফাংশনাল হবে কিভাবে। আবার রায় লিখতে তো 2-3 বছর লেগে যেতে পারে, আগে সেটা আমরা জানি না, কারণ সেখানে আসলে অনেক কিছু আছে আমাদের, যে আসলে কতদিন সময় লাগবে, সময়টাই আমাদের কাছে খুবই আনপ্রেডিক্টেবল, বা কেউ বলতে পারে না। যে কোনো সময়ের ক্ষেত্রে আমরা সেটা দেখতে পাচ্ছি। আমি শামসুজ্জামান দুদুর কাছে আসতে চাই, যেহেতু সময়ের বিষয়টা স্পষ্ট নয়, আপনি প্রথম ইয়েতেই আমাদের কাছে বললেন। আবারও যদি আমি একটু প্রধান উপদেষ্টার কথা মতো আসি, তিনি কোর্ট বাই কোর্ট যা বলেছেন, আপনারা নিশ্চয়ই তার বক্তব্য শুনেছেন। আমি আবার বলি, তিনি বলেছেন আমি সকল প্রধান সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচন আয়োজন করার ব্যাপারে বারবার আপনাদের কাছে আবেদন জানিয়ে আসছি। তবে রাজনৈতিক ঐক্যমত্যের কারণে আমাদেরকে আবার বলছি, যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। এখানে একবার আবার তিনি জোর দিয়ে বলেছেন, মনে করিয়ে বলেছেন, আবার হয়তো সম্ভব হবে বলেছেন। কাজে এই তারিখগুলি একেবারে স্পষ্ট নয়। কিন্তু তিনি তো অনুরোধ করেছেন যে সংস্কারগুলি করার জন্য আপনারা যাতে তাদের সময় দেন। তার প্রধান উপদেষ্টার অনুরোধের জায়গা আপনাদের প্রতি তাই। সংস্কার তো রাষ্ট্রের জন্যে, মানুষের জন্যে। তো সেই মানুষ যদি, রাষ্ট্র যদি মনে করে যে এখন সংস্কারের সঙ্গে সঙ্গে খুব দ্রুত নির্বাচন হওয়া উচিত, নির্বাচিত নেতৃত্ব এই জিনিসগুলো করলে ভালো হয়। আর এই যে সুপ্রিম কোর্টের রায়টা সামনে এসছে, এটা খুবই যুগান্তকারী একটি রায়। এর সঙ্গে সামগ্রিক বিষয়টি এখন জড়িয়ে যাবে। যদিও পাটোয়ারি যেটা বললেন যে টোটাল জিনিসটা মানে না পড়ে, না জেনে, না বুঝে পুরোপুরি এখন মন্তব্য করা খুব কঠিন। তবে আমার কাছে মনে হয় সংবিধানের রচিতা, সংশোধন, বিয়োজন, গ্রহণ, এটা পার্লামেন্টের হলেও
চূড়ান্ত বিচারে এর অভিভাবক বা ব্যাখ্যাদাতা আছে সুপ্রিম কোর্ট। কোনো জায়গায় কোনো জটিলতা মানে শেষ সিদ্ধান্তটা তারাই দেয়। তো এখন আমি নির্বাচন যত দ্রুত করতে পারবো, একটা পার্লামেন্টে আসবে, সেই পার্লামেন্টের একটা ভূমিকাও আসবে। আমি সেটাকে বাদ দিয়ে হাজারটা বিষয় সামনে যে নিয়ে আসি, হ্যাঁ প্রয়োজনীয়, আমি অপ্রয়োজনীয় বলছি না যে এই সংস্কারগুলো, কিন্তু যতটা সম্ভব করে আসল কাজের দিকে আমি যেতে না যাব, সেখানে যদি বা অন্য কিন্তু এইসব প্রসঙ্গগুলো নিয়ে আসি ব্যাখ্যা ছাড়া, তাহলে জটিলতা আমার বিবেচনায় বাড়তে পারে। আমি কেন গণভোটকে সামনে আসতে, এটা তো গণভোট যেই সময় দরকার ছিল সেই সময় গণভোট ছিল, গণভোটকে বিতর্কিত করার জন্য এটা বাদ দেওয়া হয়েছিল। এখন সেই বাদ দেওয়ার প্রেক্ষিতে কিন্তু এখানে গণঅভ্যুত্থান হয়েছে। সেই সময় যদি গণঅভ্যুত্থান আগে এটাকে ব্যবহার করেও যদি মানুষের মতামত নেওয়া হতো, এই পরিস্থিতি অন্যরকম হতে পারত, গণভোটকে বিপক্ষ মানুষ ভোট দিতে পারত। তো আমার কাছে যেটা মনে হয় যে, যেটা পাটোয়ারি এবং স্বপন সাহেব বলল, এটা যৌক্তিক। দ্রুত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইমিডিয়েট বসে উদ্ভূত পরিস্থিতিতে মত বিনিময় করে ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদ যদি সিদ্ধান্তের দিকে যান, তাহলে সেটা সবচেয়ে যৌক্তিক। কিন্তু সেই ক্ষেত্রে তো তিনি বলে রেখেছেন যে জানুয়ারি মাসে জাতীয় ঐক্যমত্য গঠন কমিশন গঠন করা হবে। ঐক্যমত্যের ভিত্তিতে যে কমিশন তারা গঠন করবেন, পাটোয়ারি ভাই আসছেন, আপনি নিশ্চয়ই স্বামী পাটোয়ারির কাছে জানতে পারবো, কিন্তু আপনার কাছ থেকে আগে জেনে নেই। জাতীয় ঐক্যমত্য গঠন কমিশন যেটা কমিশন গঠন হবে, সেই কমিশনের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সাথে তারা কমিশন আবার কথা বলবেন, তারপরে তারা সিদ্ধান্ত নেবেন নির্বাচন কবে হবে না হবে। এই পদ্ধতি কি আপনার ভালো লাগলো কিনা? এর আগের ঘটনা, বক্তব্য, বিবৃতি, সিদ্ধান্ত যাই হোক না কেন, পঞ্চদশের এই যে রায়, এই রায় এখন সব কিছুকে ছাপিয়ে যাবে। কাজে সেই ছাপিয়ে যাওয়াটার দিকে যে সরকার গভীরভাবে অনুধাবন করতে পারে আমার ধারণা, তাহলে ফয়সালা খুব দ্রুত হবে। আর যদি সেটা না পারে, তাহলে জটিলতা বাড়বে। কিন্তু সেই অনুধাবন করার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো সরকারকে কতটা সহায়তা করবে, আলোচনার মাধ্যমে সেই প্রশ্ন নিয়ে আমরা বিরতির পর ফিরছি। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য, অতিথিকে অনেক ধন্যবাদ। একটু ছোট করে জানতে চাবো, যেহেতু শেষ মুহূর্তে আছি আমরা, শহীদুদ্দিন মাহমুদ স্বপনের কাছে যাই শুরুতে। একটু বলবেন যে এই পরিস্থিতিতে আসলে রাজনৈতিক দল হিসেবে আপনারা কি চান? শুধু আপনাদের অবস্থানটা আমি বলতে চাই। না, আমরা প্রথমত প্রধান উপদেষ্টার ভাষণটি আমরা শুনেছি, আমরা দেখেছি সকলেই। আমি মনে করি এক ধরনের একটা সুনির্দিষ্টকরণ উনি করতে পেরেছেন, যদিও আমার হতাশাও আছে এই জায়গায়। আমি প্রত্যাশা করছি, আমার দল থেকে প্রত্যাশা করছিলাম যে সংস্কারের অন্তত জনগণের যে মৌলিক জায়গাগুলো, যেগুলো নিয়ে আমরা অনেকদিন কথা বলছি, সেগুলোকে অ্যাড্রেস করবেন। কিন্তু তিনি যেভাবে একটু হতাশ হয়ে যদি ব্যবহার করি, বলছেন যে রাজনৈতিক দলগুলো যদি চায় তো তারপরে উনি এটা করবেন। এই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে তার উপর চাপ আছে, এটা বোঝা যাচ্ছে। সেটা আমাদের হতাশা আছে। আমরা মনে করি যে এই সরকারের সংস্কারের যেহেতু দাবি ছিল এবং এটা জাতীয় এজেন্ডায় পরিণত হয়েছে, বেশিরভাগ কাজটা করবার এই সরকারের পক্ষ থেকে এটা উচিত ছিল। এই কাজ করতে গিয়ে উনি যে জাতীয় ঐক্যমত্য গঠন কমিশন যেটা করেছেন, আমরা সাধুবাদ জানাই। আমরা মনে করছি যে এর মধ্য দিয়ে যেটুকু কাজ করতে চান, সকলকে নিয়ে বসে যদি একটা ঐক্যমত্য তৈরি করতে চান, আমি প্রথমেই যে কথাটা বলি, কমন এবং মিনিমাম যে জায়গাটা আমরা সকলে একমত হব, সেই কাজটুকু অন্তত এই সরকার যেন করে দিতে পারে, সেই জায়গাটা আমাদের এই সহযোগিতার জায়গাটা থাকা উচিত, এবং সেই ক্ষেত্রে তাকে আমরা সমর্থন। তার মানে ঐক্যমত্য গঠন কমিশন একটু কাজ দিবে, আপনি মনে করছেন? একটু কাজ করতে পারে, আমরা এটা মনে করি। অনেক ধন্যবাদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। আপনার মনে হয় এই কমিশন? ধন্যবাদ। প্রথম হচ্ছে ঐক্যমত্য কমিশন সকল কমিশনের চেয়ারম্যানকে নিয়ে হবে, এটা আমার কাছে খুব একটা প্র্যাকটিক্যাল কিছু মনে হচ্ছে না। এটা ডক্টর ইউনূস সরাসরি কথা বলবেন, রাজনীতি উনি লেয়ার তৈরি করছেন কেন? লেয়ার তৈরি করলেই কমিউনিকেশন গ্যাপ হবে, আস্থার সংকট হতে পারে। আমি মনে করি না যে ঐক্যমত্যের কমিশনটা খুব ফলপ্রসূ কিন্তু হতে পারে। দ্বিতীয় যেটা হচ্ছে, এই সরকার সংস্কার করার জন্য আমরা সবাই খুশি মনে আরও অনেক সময় দিতাম যদি আপনি 100 দিনে 100টা সংস্কার করতেন। তাহলে আমরা আরও 1000 দিন দিতাম, 1000 দিনে 1000টা সংস্কার করেন। 100 দিনে যদি কাঙ্ক্ষিত সংস্কার না হয়, কেন জনগণ দলগুলো তাদেরকে এক্সটেনশন দিবে? এক্সটেনশনের ম্যান্ডেটটা তো তার ক্যাপাবিলিটি দিয়ে অর্জন করতে হবে সবাইকেই।
এখন একটু রোড ম্যাপ তো ছিলই যে আপনি 3 মাস কমিশনগুলো গঠন করেছেন এবং সেই জন্য roadmap সময় ছিল। দিবেন, সেগুলো তো একটা ছিল, সময় ছিল 3 মাস সেগুলো সময়। তো হ্যাঁ, আছেই, এখনো তো অবশ্যই- শেষ হয়নি। অবশ্যই সেগুলো তো আছে এবং এখনো পর্যন্ত যেহেতু আগে তো আমরা কোনো কিছুই পাচ্ছিলাম না, কিন্তু আমরা যেহেতু সালটা roadmap অন্তত পাচ্ছি পেয়েছি, আমরা। সেটাও তো এবং অনেক কিছু। এখন আমি আপনাদের নিজেও সাথে তো কথা বলবো বলেছেন, কথা বলবো। রাজনৈতিক দলের সাথে কথা এবং বলবেন, আমরা- এবং সেই রোড ম্যাপের ভেতরেই আছি আমরা, আছি। তাহলে আমরা হতাশ হবো কেন এই মানে জায়গায়? ওই যে যদি হইলে না হইলে তা হইলে এগুলো রাজনীতিতে কোনো স্থান নাই। ডক্টর ইউনূস স্যার প্রবাদ তুল্য ব্যক্তি, তার কমেন্ট হবে ফার্ম, তার অপিনিয়ন হবে ফার্ম। উনি কী চান রাজনৈতিক দলকে বলবেন, ওনার ইচ্ছা রাজনৈতিক দলগুলো বাস্তবায়ন করবে। বাংলাদেশের মানুষ তাকে সেই পর্যায়ে নিয়ে গিয়েছিল, যেটা হওয়া উচিত ছিল। কিন্তু কোনো একটা কারণে মনে হচ্ছে ডক্টর ইউনূস স্যারের বক্তব্যটা অনেক সময় মনে হয় তার বক্তব্য না। কখনো কখনো মনে হয় উনি দোটানায় ভুগছেন, উনি কনফিউশনে আছেন। তার একদিকে আন্দোলন করা ছাত্র, একদিকে আদর্শিক লোকজন তার চারপাশে আছে, অমুককে বাদ দিতে হবে, অমুককে রাখতে হবে, অমুককে আনতে হবে, এর মধ্যে তো থাকার দরকার নেই। হি ইজ এ রিয়েল প্রফেশনাল। ওনাকে প্রফেশনাল অ্যাপ্রোচে দেশটা চালানো উচিত ছিল, এবং তাহলে তিনি অবশ্যই ভালো চালাতে পারতেন। আর সবচেয়ে শেষ করে দিই, সবচেয়ে যেটা দরকার প্রথম হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন। কিন্তু নির্বাচন মানে মেজরিটেরিয়ান রুল কিন্তু না। আজকে শারমিন মুর্শিদ অ্যাডভাইজার ভালো কথা বলেছেন যে সকল দলের মধ্যে একটা ফ্যাসিস্ট আছে। নির্বাচিত মেজরিটি হয়েও হিটলার, মুসলিনি, নিকারাগুয়া, তারপরে আপনার শ্রীলঙ্কা, টার্কি, 8টা দেশ আছে যারা নির্বাচিত হয়েও স্বৈরাচার হয়েছে। তো সেক্ষেত্রে এইম থাকবে ভবিষ্যতে যেন কোনো সরকার স্বৈরাচার হতে না পারে। সেই এমটা guarantee clause টা কি বাস্তবায়ন হবে করার জানবেন? জন্য ওইটাই তো মূল ঘটনা। ওইটাই তো যেমন দুদুর কাছে সংবিধান আসি তত্ত্ব। যে ওইটাই তো ওখানে আসলে সংবিধান মূল তত্ত্ব ঘটনা আসবে। রাজনৈতিক সংস্কারের ক্ষেত্রে, যাতে কোনো রাজনৈতিক দল স্বৈরশাসক না হয়ে উঠতে পারে, কোনো রাজনৈতিক দল ফ্যাসিস্ট না হতে পারে। কালকে সেই সংস্কারটুকুর জন্যই সময়টাই হচ্ছে সবচেয়ে বড় কথা এখন। এবং আপনারাই কতখানি সময় দিবেন সেটা কিন্তু প্রধান উপদেষ্টা চেয়েও নিচ্ছেন আপনাদের কাছ থেকে। সেই আলোচনার মাধ্যমে সেটা সমাধান হবে কিনা শুধু শেষ মুহূর্তে জানতে চাই। আমি বুঝতে পারি না যে একটা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ বা বাধা দেওয়ার জন্য সংস্কার বা অন্য কথা কেন আসছে। যতটুকু করা সেটা তো সময় দিয়ে দিচ্ছে, 4 মাসে তো আমরা কিছু দেখি নাই, খালি কথার ফুলঝুরি আর যদি হবে টবে ইত্যাদি এইসবগুলো দেখেছি। প্রশ্ন হচ্ছে এটা রাজনৈতিক দলের কাজ, তারা নির্বাচন করবে, সংসদে যাবে, তারা তাদের মতো করে দেশ চালাবে। আমাদের 31 দফা আছে, অন্যান্য রাজনৈতিক দলেরও সংস্কার প্রস্তাব আছে, তারা তাদের কাজ করবে। 2 নম্বর খুব স্পষ্ট করে বলি, এই উপদেষ্টা মণ্ডলীর 2 জন খুব আপত্তিকর দুটি কথা বলেছে যে গত 53 বছরে কিছু হয় নাই। আরে ভাই, দেশটাই তো রাজনীতিবিদদের আন্দোলনের ফসল, যুদ্ধের ফসল। এমনকি এই গণঅভ্যুত্থান আছে রাজনীতিবিদদের আন্দোলনের ফসল। কয়টা ব্যক্তি এখানে এসে সরকারে বসে যদি এইসব বিরূপ মন্তব্য করে, আলটিমেটলি এই কি বলে এই সরকারটাই বিপদে পড়ে যাবে। আমরা এই সরকারের মধ্য দিয়ে একটা ভালো কিছু করতে চাইছি, সেই ভালো কিছুটা এই সরকারই যদি বিপদে অথবা প্রশ্নের মধ্যে ফেলে দেয়, তাহলে অন্যদের কারো কিছু করা থাকবে না। আমার বিবেচনা যত দ্রুত, যতটা সংস্কারের সম্ভব ওইটা করে একটি দ্রুত নির্বাচনের দিকে যাওয়া, এটা যদি যাওয়া সম্ভব হয় তাহলে অনেক সংকটই কেটে যাবে। নিশ্চয়ই, কিন্তু দিন যাওয়ার সাথে সাথে আবার প্রশ্ন অনেকগুলো তৈরি হচ্ছে। যেমন আগে তারিখ নিয়ে ইয়ে ছিল, কবে নাগাদ হবে, সেই তারিখের একটা আপাতত সমাধান হলেও আবার নতুন করে অন্তর্বর্তী সরকার, তত্ত্বাবধায়ক সরকার ইস্যু নতুন করে জন্ম হয়েছে। আগামী কাল পরশু হয়তো নতুন ইস্যু জন্ম হবে, কিন্তু তার মধ্যে থেকে একটা নির্বাচনের দিকে রাজনৈতিক দলগুলো তাকিয়ে আছে নিশ্চয়ই জনগণ ভোট দেওয়ার জন্য। সবাই থাকবেন রাজকাহনে।